সরকার ক্ষমতায় ছিল এর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়? আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে। গত 17 বছর ধরে বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। রাজধানী ঢাকায় শিবিরের ঝলক দেখে ছাত্রদল বিএনপি ভয় পেয়েছে, তারা অনেকটা অবাক। মহানগরীতে 20% গণপরিবহন, তারা গাড়ি চালাতে পারছে না ডিজেলের অভাবে। গণপরিবহন নেই, আর প্রত্যেকটি পেট্রোল পাম্পে যে পেট্রোলের জন্য দুর্বিষহ অবস্থা, এটি পেট্রোলের দাম বৃদ্ধি করার পরও কমে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়? আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। আমাদের জ্বালানি মন্ত্রীকে নিয়ে যা বলতে চাই সেটা হচ্ছে যে উনি যদি ওনার অপরাধতা স্বীকার না করে এবং যদি বারবার এই নিউজ করতে থাকে যে দেশে তেলের সংকট নাই, তাহলে আমরা পরবর্তীতে ধরে নিব দেশে অবশ্যই তেলের সংকট নাই। এবং তিনি তেল মজুত করে রাখছেন, এই যে এখন 150 টাকা হয়েছে, হয়তো পরবর্তীতে 250-300 টাকা লিটার হইলে তারপরে উনি তেল ছাড়া শুরু করবেন। আমরা আসলে এটা মেনে নিতে বাধ্য হব। উনি সংসদে বলতে হবে যে হ্যাঁ মাননীয় স্পিকার, আমাদের দেশে তেলের সংকট রয়েছে, এটা ওনাকে মেনে নিতে হবে। যদি না মানে তাহলে সেই সুবাদে আমরা ধরে নিব তেল কোথায় মজুদ আছে এবং কোন জায়গায় মজুদ আছে সেটার জবাবদিহিতা ওনাকে সংবাদে করতে হবে। আরেকটা হচ্ছে যে বিষয়টা, এই যে 44,500 কোটি টাকা, এটা ছোটখাটো অ্যামাউন্ট না। একটা বাংকার তৈরির জন্য এতটুকু অ্যামাউন্ট উনি ঋণ করে মাত্র 72 দিনে সরকার ঋণ করছে। অথচ বাংলাদেশে এই বাংকারের কথা আমি বাদ রেখে ওনার বাংকারের জন্য যদি 44,500 কোটি টাকা লোন নিয়ে থাকে, তাহলে বাকি যে উন্নয়নগুলো আছে সেটা করতে গেলে তো মনে হয় পুরো দেশে বিক্রি করে ফেলবে। তারা দেশে কি উন্নয়ন করবো ওনারা? 2 মাসেই ওনারা 44,500 কোটি টাকা লোন করছে। যাই হোক, আমি বলবো যে আবার সরকারকে অনুরোধ করবো, আপনারা জনগণ, আপনারা নিজেদের সুবিধা না দেখে জনগণের স্বার্থে, জনগণের উপকারিতায়, যে জনগণ এখন তেলের হেনস্থার কারণে প্রত্যেকটা জিনিস দাম বেড়ে যাচ্ছে, তেলের জন্য সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। কারেন্ট, এই যে আমি দেখতেছি কি নতুন সরকার হওয়ার পর থেকে কারেন্টের খেলা শুরু হয়ে গেছে। আসে যায় গ্রাম অঞ্চলে তো নাই বলা যায়, আর গ্রাম অঞ্চলে মনে হয় একদম নাই বলা যায়। কেন? মানে আমি বলবো যে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও, 17 বছর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়? আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। তো আমাদের এই বিষয়গুলো আপনারা দয়া করে দেখেন, জনগণের কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কোথায় জনগণ হেনস্থা হচ্ছে এই কারেন্টের জন্য। অনেক জায়গায় এখন তো বলতে পারেন যে যারা আপনারা তো শিল্পপতি, আপনারা জেনারেটর চালায় হচ্ছে কারেন্টের এসির নিচে বসে থাকেন। এই গরমে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে যদি কারেন্ট ছাড়া এই যে গ্রাম অঞ্চলে বা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে, তাদের তো আর জেনারেটর নাই ভাই, তাদের তো চলতে, আর জেনারেটর জন্য তেল লাগে, আর তেলও নাই আপনাদের দেশে, কারেন্টও নাই আপনাদের দেশে, খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে তেল নাই। কিছু যদি না থাকে তাহলে আপনারা এত লোন করতেছেন, এই টাকাগুলো কই যাচ্ছে? আর আপনাদের যে এত কিছু দেখাচ্ছেন, জনগণের উন্নতি করেই যাচ্ছেন আপনারা, তাহলে এই যে উন্নতিগুলো কোথায় যাচ্ছে? গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ চলছে, তার সঙ্গে সারা বাংলাদেশে বিদ্যুৎ সংকট। গ্রাম অঞ্চলে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। শহরের অবস্থা একটু ভালো, কিন্তু শহরে আবার যে ট্রান্সপোর্ট, গণপরিবহন, আজকের যে ভিডিওটি আমি করছি, আজকের দিনের শীর্ষ খবর, পত্রপত্রিকার শীর্ষ খবর, মহানগরীতে 20% গণপরিবহন, তারা গাড়ি চালাতে পারছে না ডিজেলের অভাবে। গণপরিবহন নেই, আর প্রত্যেকটি পেট্রোল পাম্পে যে পেট্রোলের জন্য দুর্বিষহ অবস্থা, এটি পেট্রোলের দাম বৃদ্ধি করার পরও কমেনি। অধিকন্তু
যারা গাড়ি ব্যবহার করি তাদের একটা বিরাট অংশ, এটা 20%, অর্থাৎ গণপরিবহনে যেখানে তথ্য দিয়ে বলছে 20%, কিন্তু ব্যক্তিগত গাড়ির যারা মালিক তারা আমার কাছে মনে হচ্ছে তাদের যে মুভমেন্ট অ্যাটলিস্ট 50% কমিয়ে দেওয়া হয়েছে, অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। নেহায়ত প্রয়োজন না হলে কেউ গাড়ি নিয়ে বের হচ্ছেন না বা ঘর থেকে বের হচ্ছেন না। অনেকের একাধিক গাড়ি থাকা সত্ত্বেও তারা প্রয়োজন হলে উবারে যাচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছেন, আর অনেকে একবার গাড়ি বের করছেন না। ফলে প্রাইভেট গাড়ি যেগুলো আছে সেগুলোর মালিকরা অর্ধেক গাড়ি ব্যবহার করছেন বা বের হচ্ছে না। ফলে রাস্তাঘাটে বেশিরভাগ জায়গাতে ফাঁকা, আর কোথাও কোথাও দুর্বিষহ যানজট, যেখানে যেখানে পেট্রোল পাম্প রয়েছে তার আশেপাশে কেন্দ্র করে যানজট। এরকম যখন প্রকৃতি, পরিবেশ এবং রাজনীতি অনেকটা যুদ্ধ নির্ভর হয়ে পড়েছে, ফুয়েল মানে জ্বালানি নির্ভর হয়ে পড়েছে, এবং এই জ্বালানি সংক্রান্ত সমস্যার কারণে আমাদের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে, বাজারে পণ্য সামগ্রীর সেই যে মূল্য হু হু করে বাড়ছে, রাজনীতির অনিশ্চয়তা দেখা দিয়েছে, এবং আমাদের সঙ্গে যে আন্তর্জাতিক কূটনীতি, অর্থনৈতিক কূটনীতি IMF-এর সঙ্গে, বিশ্ব ব্যাংকের সঙ্গে, জাইকার সঙ্গে, অন্যান্য বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে সেটি বাধাগ্রস্ত হচ্ছে, এবং আমাদের এই দুর্বলতা তারা সুযোগ নিচ্ছে। আমাদের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে অন্যান্য রাষ্ট্রগুলোর, সেখানে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না, না ভারতের সাথে, না পাকিস্তানের সাথে, না চীনের সঙ্গে, কিংবা না আমেরিকার সঙ্গে। আমাদের মোল্লারদের মসজিদ পর্যন্ত আমরা একজন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে, বা রাষ্ট্রদূত আমাদের সঙ্গে দেখা করেছে, এটার মধ্যে আমাদের যে কুয়াতুল বাঙাল, বাঙালি যে শক্তিমত্তা, আমরা এটা প্রদর্শন করতে চাচ্ছি। আর জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা রকম দেখা বলে ভাওতাবাজি আমরা করছি, রাজনীতিবিদরা বেশি করছি। এই যখন অবস্থা, তখন হঠাৎ করে রাজপথ উত্তপ্ত হয়ে গেল। চট্টগ্রামে জামাতের যে ছাত্র সংগঠন শিবিরের সঙ্গে ছাত্র দলের যে মারামারি চট্টগ্রাম সিটি কলেজে, সেই মারামারিটা শুরু হলো ছাত্রদল তারা শিবিরকে গুপ্ত বলে গালি দিয়েছে। গুপ্ত, তারা একটা গোপন সংগঠন। তো আসলে আমাদের দেশে গুপ্ত সংগঠনটা এটা একটা সময় মর্যাদার ছিল। যারা আন্ডারওয়ার্ল্ডের থেকে রাজনীতি করতেন, যেমন নকশাল রাজনীতি করতেন, বামধারার অনেকগুলো সংগঠন ছিল যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হতো, এবং যার বিরুদ্ধে যত হুলিয়া ছিল তাকে তত মর্যাদাবান, সম্মানিত রাজনীতিবিদ মনে করা হতো। যেমন মাস্টারদা সূর্য সেন, তার বিরুদ্ধে হুলিয়া ছিল। পশ্চিমবঙ্গের কিংবদন্তি রাজনীতিবিদ জ্যোতি বসু, তার বিরুদ্ধে হুলিয়া ছিল। এমনকি বঙ্গবন্ধুর বিরুদ্ধেও হুলিয়া জারি করা হয়েছিল। এই যে আমি আবার তথ্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে হুলিয়া ছিল কিনা আমাকে একটু চেক করে বলতে হবে, আমি বলে ফেলেছি, যেন এটা নিয়ে আবার ট্রল না হয়। কিন্তু বাকি যে দুজনের কথা বললাম, এটা ইতিহাস প্রমাণিত, তাদের বিরুদ্ধে হুলিয়া ছিল, অর্থাৎ জ্যোতি বসু এবং মাস্টারদা সূর্য সেন। তো এটাকে যে সময় গর্বের বিষয় মনে করতে, জনগণের স্বার্থে তারা পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে বনে জঙ্গলে বাস করতেন এবং রাজনীতি করতেন। তখন গুপ্ত রাজনীতির সম্মান ছিল। কিন্তু এখন গুপ্ত রাজনীতিটাকে বলা হয় যারা বেইমান, এরা মুনাফেক, এরা প্রতারক, এরা ভণ্ড, এই চরিত্র যাদের রয়েছে তাদেরকে গুপ্ত সংগঠন বলা হয়। এগুলো একটা। তো সেইভাবে শিবিরকে, জামাতকে এই গত 2 বছর ধরে বিএনপিও গালাগাল করছে গুপ্ত, তারপরে মিডিয়াগুলোতে গালাগাল করছে গুপ্ত, আর বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব তারা তো সরাসরি মানে ট্রল করছে যে এরা হলো গুপ্ত। এখন এটা আসলে জামাত কোনো অবস্থাতে মানতে পারছেন না। তারা গোপনে বিএনপির মধ্যে মিশে গেছেন, গোপনে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছেন এবং তারা সফলতা অর্জন করেছেন। এটাকে তারা একটা ভিক্টরি মনে করেন। এটাকে তারা কোনো অবস্থাতে এই গুপ্তর সঙ্গে মিলাতে চাচ্ছে না। তারা এটাকে একটা কৌশল মনে করছে যে এটা একটা রাজনীতির একটা কৌশল, এবং এই কৌশল সবাই অর্জন করে। এটাকে আপনি গুপ্তচর বৃত্তি বলতে পারেন বা অন্য যে কোনো জিনিস বলতে পারেন। সেটা তারা এটাকে একটা ডিকশনারিতে বাংলাদেশের একটা নিউ ডাইমেনশন অফ পলিটিক্স হিসাবে পরিচয় করতে চাচ্ছে, এবং তারা মনে করছে যে আমরা এই যে কৌশল অবলম্বন করেছি, এই কৌশলের কারণে আমরা বিজয়ী হয়েছি, শেখ হাসিনা রেজিমের শেষ হয়ে গেছে বা তাদের পতন হয়েছে, আর এই কারণে আমাদের কারণে আসলে বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদের কারণে এনসিপি তৈরি হয়েছে। পুরো উই আর দ্য মাস্টার প্ল্যান। আমরা এই সব কিছু করেছি। আমরা ইউনুসকে এনেছি, আমরা আমেরিকাকে বাংলাদেশের ব্যাপারে ইনভলভ করেছি, আমরা ভারতকে নরম করেছি, আমরা চীনকে যা কিছু দেশে বিদেশে সব কিছু জামাত করেছি। এইরকম যখন তাদের একটা মনোভাব, তখন তারা ধরে নিয়েছিল ইনের জমানাতে যে তারাই ক্ষমতায় আসবে এবং এদেশে একটা ইসলামী এমিরেটস কায়েম হবে। কিন্তু পরবর্তীতে কিসে কি হয়ে গেল, হিসাব সব এলোমেলো হয়ে গেল। বিএনপি ক্ষমতায় এলো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন, এটা জামাত তো আসলে মানতে পারছেন না। আর এই অবস্থাতে জামাতের মনে হলো যে আমাদের বাড়া ভাতে ছাই দেওয়া হয়েছে। ছাই দিয়েছে কে? বিএনপি দিয়েছে ছাই। তো যে বিএনপি তাদেরকে বাড়া ভাতে ছাই দিল, এখন সেই বিএনপি তাদেরকে গুপ্ত বলছে। এটা যতবার শুনছে ততবার তাদের মেজাজ গরম হচ্ছে, এবং এই মেজাজ গরম থেকে চট্টগ্রামের সিটি কলেজে মারাত্মক মারামারি হলো, সারাদিন মারামারি হলো। এবং এই মারামারির সময় যেটি হলো, কে বা কারা সেই শিবিরের এক কর্মীকে পিছন দিক থেকে চাপাতি বা রামদা দিয়ে কূপ দিয়ে তার পায়ের গোড়ালি কেটে ফেলা হলো। অতীতে জামাত শিবিরকে সবাই দায়ী করতো যে এরা রক কাটে, এবং রক কাটার একটা নিয়ম আছে, তারা কৌশল আছে, সেই কৌশল করে তারা রক কাটে। কিন্তু এইভাবে একেবারে হাতের কবজি মানে একটা কূপ দিয়ে মানে বিচ্ছিন্ন করে ফেলা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা, এবং সেই ছবিগুলো বিভৎস দেশে আসছে, এটা দেখা যায় না। এই কাজগুলো চট্টগ্রামে রিসেন্টলি হলো, এবং
শিবির আক্রান্ত হলো, মানে শিবির এই কাজ করেনি, শিবিরের লোকে আক্রান্ত করেছে। কারা করেছে? এখন এটা নিয়ে উত্তাল, এবং ওটা নিয়ে চট্টগ্রামে মারামারি হওয়ার সঙ্গে সঙ্গে আবার ঢাকাও উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই উত্তপ্ত ছিল সারা রাত, নানা রকমভাবে কথাবার্তা হচ্ছে, এবং সবাই বলছে যে যেখানে যেখানে গুপ্ত দেখো সেখানে সেখানে থুথু মারো, থুথু মারো, এই ধরনের আওয়াজ তোলা হচ্ছে। আর এর এগেনস্টে, মানে বিপরীতে, জামাত এবং শিবিরের যারা লোকজন আছে তারাও অকথ্য ভাষায় একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপি যারা কর্তা ব্যক্তি তাদেরকে গালাগাল করছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন জায়গায় লেখালেখি করছে। এবং এই যে প্রকৃতির এই বিরূপ পরিবেশে রাজপথ যেভাবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মকাণ্ডের মাধ্যমে উত্তপ্ত হয়ে গেল, এটা যদি সরকার শক্ত হাতে দমন না করে, রাজনৈতিক দলগুলো নেগোসিয়েশন না করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, তাহলে এই প্রকৃতির যে বিরূপ সময়, যখন এমনিতেই অন্তত 10টার সমস্যা, গুনে গুনে 10টা সমস্যা এমনভাবে বাড়ছে যা কিনা আমাদেরকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের দারিদ্র্যের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের সামাজিক আনরেস্ট এর দিকে নিয়ে যাচ্ছে, অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের রাষ্ট্রকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর মধ্যে যদি আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, গুপ্ত নিয়ে, সুপ্ত নিয়ে ঝগড়া করি, বিপদ করি, মারামারি করি, কাটাকাটি করি, এটা এই রাষ্ট্র বহন করতে পারবে না, এবং এই মুহূর্তে না। 2 নম্বর হলো যে জামাত এবং বিএনপির সাথে তো আসলে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। এখনো পর্যন্ত কিন্তু জনগণ বিশ্বাস করছে না যে এদের মধ্যে আসলে কোনো শত্রুতা আছে। তারা মনে করছে যে এদের মধ্যে একটা গোপনে সমঝোতা হয়েছে, একটা সমঝোতার ইলেকশন হয়েছে, সমঝোতার রাষ্ট্র হয়েছে, সমঝোতার সরকার হয়েছে, সমঝোতার পার্লামেন্ট হয়েছে, সমঝোতার বিরোধী দল হয়েছে, সমঝোতার সরকারি দল হয়েছে। আর জনগণ যেন এই কথাগুলো বলতে না পারে, গৃহপালিত বিরোধী দল বলতে না পারে, গৃহপালিত সরকারি দল বলতে না পারে, সমঝোতা সরকারি দল বলতে না পারে, আমেরিকার যাকে বলা হয় মদতপুষ্ট সরকার বলতে না পারে, ভারতের মদতপুষ্ট সরকার বলতে না পারে, ইউটিউবে যেন বিভিন্ন লোক গালাগালি করতে না পারে, এই জন্য সামথিং ইজ হ্যাপেনিং, কিছু কিছু ঘটনা ঘটছে, এ কথা মানুষ সন্দেহ করছে বা বলার চেষ্টা করছে। তো সেই কথাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য অনেকে মনে করছে যে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে, বা জামাতের নেতৃত্বে যে 11 দল তারা জুলাই সনদ নিয়ে মাঠ ঘোলা করার চেষ্টা করছে, খুব হুঙ্কার ধামকার দিচ্ছে, রাস্তায় নেমে এসে সরকারকে মানে এই দাবি দাওয়া মেনে নিতে বাধ্য করা হচ্ছে। আবার সরকারও তাদেরকে নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে, তারপরে জুলাই সনদের পক্ষে নানা রকম বিবৃতি তৈরি করছে। পুরো জিনিসগুলোই মানে লোকজন, সাধারণ মানুষ কি মনে করছে বড় ব্যাপার নয়, কিন্তু যারা একটু চিন্তাশীল তারা মনে করছে এগুলো হয়তো সাজানো। রাজধানী ঢাকায় শিবিরের ঝলক দেখে ছাত্রদল বিএনপি ভয় পেয়েছে, তার অনেকটা অবাক যে এত শিবির আসলো কোথা থেকে। ছাত্রদল ভেবেছিল যে দেয়ালে দেয়ালে গুপ্ত লিখে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত দিন নিয়ে একটা বিক্ষোভ মিছিল করে আমরা অনেক কিছু করেছি। শিবির তো চট্টগ্রামে মোটামুটি মার খেয়েছে, পায়ের গোড়ালি কেটে নিয়েছি, তা আমরাই তো জিতে গেছি না। শিবির বসে থাকছে না, শিবির বিএনপি ছাত্রদলের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা শহরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে। ঢাকায় শিবিরের বিক্ষোভ মিছিলে, শিবিরের গর্জনে ঢাকা উত্তাল। এটা একটা শিবিরের ঝলক। এবং এত শিবির, দাঁত পিড়েছে, এগুলো দেখিয়ে শিবিরকে এক বিন্দু পরিমাণে ভয় দেখানো যায়নি। শিবির জেগে উঠেছে দর্শক, এবং শিবির নেতারা যে ভাষায় বক্তব্য দিয়েছে এবং যে স্লোগান হয়েছে শিবির মিছিল থেকে, এটা এখন মাননীয় প্রধানমন্ত্রী স্নেহের শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের মান সম্মান নিয়ে টানাটানি। দর্শক, শিবিরকে গুপ্ত বলতে যে, গুপ্ত লিখতে যে ছাত্রদল তারেক জিয়ার মান সম্মান যায়। এক বিষয় হচ্ছে যে এখন যেসব জায়গায় গুপ্ত লিখেছে ওই সব জায়গা নিয়ে শিবিরের ছেলেরা, সাধারণ শিক্ষার্থীরা টিকটক করছে, এবং এরা গুপ্ত বানানো শুদ্ধভাবে লিখতে পারে না। এস এম ফরহাদ বলেছেন যে লিখতে পারবে কিভাবে, সে 2004-5 সালে ভর্তি হয়েছে, ফেল করে খাতা কলম নিয়ে তো চলে না, পড়াশোনা করে না, হাতে তাকে দাঁকিরিস, পারবে কিভাবে, গুপ্ত লিখতে পারে না, বানান লিখতে পারে না, দেয়া লিখতে গেছে। শিবির গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান। এখন পোলাপান এটার সাথে তারেক জিয়াকে যোগ করে দিয়েছে যে তারেক জিয়া জন্ম তো করাচিতে, আর তিনি 17 বছর লন্ডনে করতেছেন। আবার পোলাপান ওইটার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছেন আর টিকটক করছেন যে গুপ্ত। শিবির হেসে ফান করে সব উড়িয়ে দিয়েছে। তো দর্শক, শিবিরের নেতারা রাজধানীতে শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে যে বক্তব্য দিয়েছে অসাধারণ। এই বক্তব্য বিএনপির শরীরে কাঁপন ধরিয়ে দিয়েছে। বিশেষ করে দেখেন, শিবিরের একটা বক্তব্যের একটা মেসেজ হচ্ছে যে আপনারা আমাদেরকে গুপ্ত বলেন, আমাদের উপর নির্যাতন করেন, কোপান, বাড়াবাড়ি করেন, আমাদের হাতে কিন্তু আপনাদের আসল মাল আছে। এমন জায়গায় হাত দিব লজ্জায় মুখ দেখাতে পারবেন না। তো সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। দেখেন, বিএনপি ছাত্রদলের ভাগ্যের নির্মম পরিহাস। তারা শিবিরের সাথে লাগতে এসেছে, এখন তারেক জিয়ার মান সম্মান নিয়ে টানাটানি। ছাত্রদল শিবিরকে গুপ্ত বলে আর জনগণ তারেক জিয়াকে গুপ্ত বলে। এখন বুঝেন মজা। এবং শিবির নেতারাও তারেক জিয়াকে গুপ্ত বলেছে, লন্ডন ফেরত। এবং শিবির নেতারা সালাউদ্দিন আহমেদকে শিলং সালাউদ্দিন বলছে। অতএব ইট মারলে পাটকেল খেতে হয়। শিবিরকে গুপ্ত বলবে, আপনাদের গুপ্তর চাইতে হাজারো নিকৃষ্ট অনেকগুলো পরিভাষায় ভূষিত হতে হবে এবং এতে আপনাদের ভুগতে হবে। আর গুপ্ত বলে শিবিরকে ভোগাতে পারবেন না, কারণ শিবির এটাকে দেখেন, একটা কথা বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ,
যেমন রেপ, যখন কেউ ধর্ষিত হয়, ধর্ষণের বিভিন্ন ধরন আছে। যেমন একজন ব্যক্তি যদি স্ট্রাকচারাল ধর্ষণ করে, জোর করে হাত পা বেঁধে ধর্ষণ করতে হয়, এটা সবসময় নেসেসারি না। সিস্টেমেটিক্যালি আপনাকে ফাঁদে ফেলে, আপনাকে ভুল টুল বুঝিয়ে, ধর্ষণের সংজ্ঞা আছে ফৌজদারি কার্যবিধিতে, আপনাকে করলো। তারপরে কিন্তু আপনি এটা এনজয় করলেন, যে না থাক, পরিস্থিতি শিকার যেহেতু হয়েছে, অতএব এটা কষ্ট করে খেলাম, লেটস এনজয়, আমিও মজা করি, আমিও মজা নিই, তখন কিন্তু ওইটার ধর্ষণ থাকে না। এখন আইনে ওটা ধর্ষণ হলো, আল্লাহর কাছে হয়তোবা দুই ব্যক্তি অপরাধী হবে যদি আপনি এনজয় করেন। শিবির এখন এটাকে এনজয় করছে কিভাবে? এই যে ছাত্রদল শিবিরকে গুপ্ত গুপ্ত বলছে, এটা শিবির এনজয় করছে, মজা করছে। গুপ্ত দেয়ালে লিখছে, আর শিবির গুপ্ত লিখনের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে, টিকটক করছে, হাসছে, সেলফি তুলে দিচ্ছে, এবং আশেপাশে খাম্বা থাকলে সে খাম্বাকে মেনশন করে দিচ্ছে। অতএব এই গুপ্ত এই ন্যারেটিভ দিয়ে শিবিরকে আপনি আর কিছু করতে পারবেন না। শিবির এটা ওভারকাম করেছে। কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে যে ন্যারেটিভ, এমনকি সালাউদ্দিন আহমেদকে শিলং সালাউদ্দিন বলা, এবং আর এক একজনকে এক একটা, এটাকে আপনি ওভারকাম করবেন কিভাবে? হ্যাঁ, ডেফিনেটলি শিবিরের, দেখেন এটা বলতে হয় যে শিবির যে কতটা নির্যাতিত হয়েছে। কি শিবির হত্যাযোগ্য ছিল অলওয়েজ, সে হত্যাযোগ্য শিবির জীবন বাঁচাতে, ক্যাম্পাসে টিকে থাকতে ছাত্রদল সহ সবাই এই কাজ করেছে। কোন রকম ক্যাম্পাসে টিকে ছিল, হলে থাকতে কেউ কেউ ছাত্রলীগের সাথে মিছিল করেছে, এটা ছাত্রদল করেছে। বা এটা রাজনীতি যুগ যুগ বা ইতিহাসের অনেক আছে, এটা অনেকে করে। এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অনেক আছে গুপ্ত রাজনীতি, অঘোষিত নিষিদ্ধ বা নিষিদ্ধ হলে হত্যার সম্ভাবনা থাকে, এরকম করা হয়। এটা শিবির করেছে। এটা একটা আক্ষেপ করা বিষয় যে শিবিরকে গুপ্ত রাজনীতি করতে হয়েছে, কি নির্যাতনটা না শিবির উপর করেছে। আলোচনাটা হওয়া উচিত এরকম, আর এরা গুপ্ত বলে গালি দিচ্ছে। মানে ওরা কি বোঝাতে চায় যে শিবিরকে আওয়ামী লীগ শুধু শিবির হওয়ার কারণে হত্যা করতো, শিবির না হলেও শিবির ট্যাগ দিয়ে হত্যা করতো, তাহলে হত্যা করবে তাতে কি? তারপরে তুই হত্যাকাণ্ডের শিকার হবি, তারপরে শিবির এটা বলতে হবে নাকি? এটা বোঝাতে চান যে আরো কয়েক হাজার শিবির কেন নিহত হয়নি আওয়ামী লীগের হাতে, এটা বোঝাতে চান? নইলে গুপ্ত নিয়ে তো ট্রল হওয়ার প্রশ্ন আসে না। আর এটা বললে আওয়ামী লীগ বলবে, কারণ আওয়ামী লীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে শিবির গুপ্ত ছিল। ক্ষোভটা তাদের, যে তাদের ক্ষতি করেছে বা তারা বুঝতে পারেনি। শিবিরের ছেলেরা ছাত্রলীগের দেয়া রুমে থেকে পড়াশোনা করে এক পর্যায়ে বিশেষ ক্যাডার হয়ে গেছে, এখন তো সে জামাত, সে তো ছাত্রলীগ না। শিবির আক্ষেপ, ছাত্রলীগ আওয়ামী লীগ আক্ষেপ করতে পারে যে আমরা বুঝিনি, ছাত্রলীগ পরিচয় ছিল, অথচ শিবির বিশেষ ক্যাডার হয়েছে, ভেরিফিকেশনও আটকায়নি, কারণ এটা ছাত্রলীগ করেছে বিশ্ববিদ্যালয়, আসলে তো শিবির। আক্ষেপটা করবে ওরা, বিএনপি ছাত্রদল তারেক যে কেন আক্ষেপ করবে? এটা অযৌক্তিক। অতএব এর ফল এখন বিএনপিকে পেতে হবে। নানান ধরনের অ্যাজেক্টিভি তাদের বুঝতে হতে হবে। লন্ডন ফেরত, শিলং, খাম্বা, 10% অনেক কিছু শুরু হয়ে যাচ্ছে। শিবিরের বিক্ষোভ মিছিল থেকে এটা বলছে। আর গুপ্ত ছাত্রদল ছিল, এটা নিয়ে অনেক আলোচনা করেছি। নতুন একটা বক্তব্য সামনে এসেছে, জাহিন বিশ্বাস এশা, ছাত্রদল নেত্রী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, 4 আগস্ট 2024 সালে তিনি বলেছেন, অবস্থান স্পষ্ট, আমি একজন ছাত্রী, কেবলই ছাত্রী, আমার ছাত্রত্বের পাশে কোনো ধরনের ট্যাগ, যেমন লীগ, দল, জামাত, শিবির, এইসব রাজনৈতিক ট্যাগ যুক্ত করবেন না। মানে একদম অরাজনৈতিক, সুশীল। এই তো 4 আগস্ট 2024 সালের বক্তব্য। এই মেয়ে 21 এপ্রিল 2026 বলছেন, গুপ্ত রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে আর হবে না। আর মানে সে ছাত্রদল নেত্রী, এখন সে ছাত্রদলের হিট নেত্রী। তাই বুঝতে পারছেন গুপ্ত যারা আছে, এই খলিলুর রহমান, ডাক্তার জাহিদ, কি এরা তো গুপ্ত বিএনপি, এরকম অনেক আছে। দর্শক, কিন্তু শিবির এই বিএনপির সন্ত্রাস আর টলারেট করবে না। রাজপথ থেকে শিবির নেতারা বলে দিয়েছেন যে ছাত্রলীগ এভাবে ফ্যাসিস্ট করতে চেয়েছিল, হ্যাঁ বেড়েছে, কিন্তু এক পর্যায়ে তাদের পতন হয়েছে। কিন্তু ছাত্রদল যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, ছাত্রদলের পতন হবে অচিরেই, ছাত্রদল রেহাই পাবে না। সাদিক কামাল এই কথা বলছেন যে কোনো লাভ হবে না, আমরা এটা টলারেট করবো। তো দর্শক, রাজধানীতে শিবির যে বিক্ষোভ মিছিল করেছে, বিএনপি ন্যারেটিভকে যেভাবে জয় বাংলা করে দিয়েছে, তারেক রহমানকে যেভাবে গুপ্ত এবং খাম্বা বানিয়ে দিচ্ছে, এতে তারেক জিয়া নিজেই কঠিন পরিস্থিতি করছেন, তার মান সম্মান নিয়ে টানাটানি।